বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। দেখো, আজকের চলে এলাম একটা নতুন অধ্যায় নিয়ে। অধ্যায় 1, কোষে থেকে 1.1 নবম শ্রেণী। এই অধ্যায় থেকে আমরা সলভ করব 1.1, কোষে থেকে 1.1-এর 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 যে প্রশ্ন, দাগ নাম্বার 4-এর 3টে করব। 4-এর হচ্ছে 1, 2, 3, ঠিক আছে? আর 1 থেকে 3-এর সব, আর 4-এর 3টে। আর বাদ বাকিগুলো পরের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, তোমাদেরকে বলি যে এই অধ্যায় থেকে আমরা বাস্তব সংখ্যার বিষয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? মূলত সংখ্যা কী, তারপরে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা, তারপরে হচ্ছে মূলত সংখ্যা কী, তারপরে মূলত সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে কী কী হয়, সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। 3টে ভিডিও অলরেডি আমরা ওর উপরে, বাস্তব সংখ্যার উপরে, মানে যেটা থিওরি বেস, কোনটা কী কাকে বলে সেইগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে? এবারে আমরা আজকের যেটা করছি সেটা হচ্ছে কোষে দেখি 1.1, এটা সমাধান করব, ঠিক আছে? এই সমাধান করার জন্য যেটা জ্ঞানটা প্রয়োজন সেইটা ওই 3টে ভিডিও আমরা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এছাড়া আর একটা প্রয়োজন ছিল, তার আগে এই সমাধানটা নিয়ে আসছি তোমাদের সুবিধার জন্য, যদি প্রয়োজন, ঠিক আছে? তাহলে চলো দেখে নেওয়া যাক সমাধানগুলো। কী আছে, প্রথম যে প্রশ্নটা ছিল, প্রথম দাগের প্রশ্ন ছিল যে মূলত সংখ্যা কাকে বলে, 4টে মূলত সংখ্যা লেখো, ঠিক আছে? যে কোনো 4টে মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা কাকে বলে দেখে নেওয়া যাক। দেখো, যেসব সংখ্যাকে m/n আকারে প্রকাশ করা যায়, যেখানে এমটা কি আর এনটা কি, এমটা হচ্ছে, আর এম আর এনটা হলো পূর্ণ সংখ্যা হবে, আর এন যেটা নিচে থাকবে, মানে যাকে দিয়ে ভাগ করা হবে, মানে ভাজক, সেই ভাজকটা হয়ে যাবে, এনটা হবে নট ইজিক্যাল টু 0 হবে, ঠিক আছে? এটা হচ্ছে কন্ডিশান। এই শর্তটা অবশ্যই লিখতে হবে, মাথায় থাকে যেন, ঠিক আছে? যদি শর্ত না লিখে শুধু লেখো যেসব সংখ্যাকে m/n আকারে প্রকাশ করা হচ্ছে তাদেরকে মূলত সংখ্যা বলে, তাহলে কিন্তু ভুল হয়ে গেল। mn কী সেটা অবশ্যই বলতে হবে। কেউ p/q আকার বলে, যাও খুশি, কেউ a/b আকার বলতে পারে, ঠিক আছে? যে কোনোভাবে বলা যাবে, তবে সেটা কি, যা বলো না কেন, সেটা কি পূর্ণ সংখ্যা না কি, অবশ্যই সেটা পূর্ণ সংখ্যা হতে হবে। আর যেটা নিচে বসাবে সেইটা হচ্ছে নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা মাথায় থাকে যেন, ঠিক আছে? এই কন্ডিশানে তবে সেটাকে আমরা, সেই আকারটাকে আমরা বলবো মূলত সংখ্যা, সেসব সংখ্যাকে যাদেরকে আমরা m/n আকারে লিখতে পারবো, ঠিক আছে? বোঝা গেল? এবারে চলো, বলেছি 4টে মূলত সংখ্যা, যে কোনো 4টে মূলত সংখ্যা, যেমন 1, 2, 5, 6, 7, 8, 9। এবার তোমরা এছাড়া আরও অনেক প্রচুর তো হয়, ঠিক আছে? যে কোনো 4টে লিখে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে শূন্য কি একটা মূলত সংখ্যা? হ্যাঁ, শূন্য একটা মূলত সংখ্যা। এবার বলেছিল যে শূন্যকে p/q আকারে প্রকাশ করো, ঠিক আছে? ওই যেটা m/n আকারে লিখেছি সেখানে প্রকাশ করো। শুধুমাত্র প্রকাশ করলে হবে না, বলেছে কি সেখানে p/q, শর্ত কী ছিল? শর্ত বলেছে p/q সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য কোনো কিছু হবে না, ধনাত্মক সাধারণ উৎপাদক হবে, শুধুমাত্র 1 থাকতে হবে, সেই আকারে প্রকাশ করতে হবে। এবার দেখো, শূন্যকে প্রকাশ করা যায় 0/5 লেখা যায়, আবার লেখা যায় 0/1, আবার 0/2, যে কোনো নিচের সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু একমাত্র এখানে কোন উত্তরটা হবে? এখানে উত্তর হবে একমাত্র 0 সমান 0/1, কেননা এই 0 আর 1-এর এদের সাধারণ উৎপাদক 1 ছাড়া অন্য কিছু নয়। কিন্তু যদি এইটা করতাম 0 আর 5, কারণ 5-এর দুটো উৎপাদক 1 আর 5, আর 0-এর উৎপাদক তো 1, 5, তাহলে 1, 5 দুটো হয়ে যাচ্ছে, শুধুমাত্র 1 বলেছে সাধারণ উৎপাদক হতে হবে। তাহলে একমাত্র উত্তর হবে এইটা, 0 সমান 0/1, এই প্রশ্ন অনুযায়ী। বোঝা গেল? শূন্যটাকে এই আকারে প্রকাশ করা যাবে, ঠিক আছে? এক্ষেত্রে উত্তরটা হবে শুধুমাত্র এইটা, এটা নয় কিন্তু, ঠিক আছে? আচ্ছা, সেজন্য আমি এখানে দুটো দিয়ে বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এবার পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, দেখো পরবর্তী প্রশ্নটা কী দেওয়া আছে, যে 3 নম্বর 3-এর 1-এর প্রশ্ন যেটা দেওয়া আছে, যে 7কে 3-এর দাগে প্রশ্ন হচ্ছে মূলত সংখ্যা, মূলত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, এই হচ্ছে প্রশ্ন। আর প্রথম যেটা আছে সেটা হলো 7 সংখ্যাটাকে আমাকে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে, ঠিক আছে? সেটা কীভাবে করা যায় দেখে নেওয়া যাক। আমি এখানে যেভাবে লিখেছি, যেভাবে ছবি এঁকেছি, ঠিক সেইভাবে তোমরা যদি করে দাও, এই অঙ্কের যা নাম্বার থাকে সেটা পুরোপুরি পাবে। যদি না করো, এক্ষেত্রে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কী হয়, যে তোমাদের নাম্বার কাটতে পারে, ঠিক আছে? তাই আমি যেভাবে করেছি ঠিক সেইভাবে যদি তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই ফুল নাম্বার পাবে, ঠিক আছে? অনেকেই এই দাগের অঙ্কটা ছেড়ে দেয়,
যে একটু সময় যায় আর কি, যে ঠিকঠাক লিখতে পারে না বলে, ঠিক আছে। তাই দেখো এই লেখাটা কত সহজ, ঠিক আছে, ছবি দেখে করতে পারবে। তো এটা এই অঙ্কটা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে ভালো করে যদি তোমরা এটা দেখো, ভিডিওটা মন দিয়ে শোনো, তাহলে দেখবে, মন দিয়ে শোনো এবং দেখো, তাহলে দেখবে তোমরা এই অঙ্কগুলো কত ইজি লাগছে, কত সহজ লাগছে। দেখো প্রথমে কি করতে হবে, একটা ছবি আঁকতে হবে। ছবিটা প্রথমে এঁকে নিতে হয়, তারপরে লিখতে হয়। আমি উপরে লিখেছি, ছবিটা আঁকতে হয়। এইটা 7 সংখ্যাটা স্থাপন করব। তো 7 সংখ্যাটা স্থাপন করতে হলে 7টাকে প্রথমে আমাকে স্থাপন করতে হবে কি, সবসময়ের জন্য যে কোনো পূর্ণসংখ্যা বললে প্রথমে স্থাপন করব 0, তারপরে আরেকটা সংখ্যা, 0-এর পরে 1, তারপরে পরপর করে 2, 3, 4, তারপরে 7 পর্যন্ত, তারপরে এক্সট্রা একটা 7 বললে 8 পর্যন্ত, তারপরে 6 বললে 7 পর্যন্ত, এক্সট্রা একটা করে আমরা নিয়ে নেবো। বাঁ দিকে একটা বা দুটো রাখবো, ঠিক আছে, দুটো সংখ্যা রেখে দেবো, যাতে এই দিকে আছে এটা বোঝানোর জন্য। বোঝা গেল? এবার দেখো কী লিখতে হবে, দেখো না, এখানে মূল বিষয় ছবি আঁকা, তারপরে লেখা। এবার ছবিটা কী আমি এঁকেছি সেটা একটু দেখে নাও। এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি একটা বলেও দিয়েছি, করে দিয়েছি, মূল সংখ্যা কী করে সংখ্যা রেখা স্থাপন করতে হয়। তাছাড়া এখানে একটুখানি জেনে নাও, ওই ভিডিও যদি দেখে নাও তাহলে খুব ভালো হয়। আর এইখানে একটু দেখে নাও কী করেছি। এখানে যখনই আমরা এই সংখ্যাগুলো স্থাপন করবো, দেখো 0-এর পরে 1, 1-এর পরে 2, এদের মধ্যে ডিফারেন্সটা কত, 0 থেকে 1-এর ডিফারেন্সটা 1, 1 থেকে 2-এর ডিফারেন্সটাও 1। তার মানে এই যে গ্যাপটা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে গ্যাপটা তাহলে সমান থাকতে হবে সবসময়, মানে এই গ্যাপের দৈর্ঘ্যটা সমান হতে হবে। তাহলে আমাকে স্কেলের সাহায্যে সেই রকম সমান দৈর্ঘ্য আগে এঁকে নিতে হবে। এই ডট ডট করে দিয়েছি, এরকম সমান যে কোনো একটা দৈর্ঘ্যকে সমান করে একক ধরে নিয়ে সেই দৈর্ঘ্যটা এখানে স্থাপন করতে হবে। আমাদের স্কেল যত বড় জায়গা সেই হিসাবে তত বড় আমাদের এই দূরত্বটা করতে হবে, মেপে নিতে হবে, ঠিক আছে। সেইভাবে আমরা দূরত্বটা, এখানে দূরত্বটা 1 সেমি করে নিয়েছি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 1 সেমি। তোমরা 2 সেমি করে নিতে পারো যদি জায়গা হয়, যদি এটা জায়গা 2 সেমি করে হবে না সবগুলো, সেই জন্য এখানে 1 সেমি করে নেওয়া হয়েছে। কিন্তু যা নেবে সমান নিতে হবে। এখান 0 থেকে 1-এর দূরত্ব যা, 1 থেকে 2-এর দূরত্ব যেন তাই হয়, আবার 2 থেকে 3-এর দূরত্ব যেন তাই হয়, কারণ প্রত্যেকের দূরত্ব সমান হতে হবে। এদিকেও তাই, 0 থেকে 1-এর দূরত্ব যা, আর 0 থেকে -1-এর দূরত্ব তাই হতে হবে, আর -1 থেকে -2-এর দূরত্ব তাই হতে হবে। সেইভাবে আমাকে এই বিন্দুগুলোকে স্থাপন করতে হবে। বুঝে গেল? ছবিটা আগে এইভাবে এঁকে নিতে হবে। আর নামকরণ তোমরা কীভাবে করবে, উপরে যদি সংখ্যা দাও, নিচে নামকরণগুলো করতে হবে, ঠিক আছে। আবার যদি উপরে যদি তুমি নামকরণ করো, নিচে সংখ্যাগুলো লিখবে, মানে একবার নাম উপরে, একবার নাম সংখ্যার নিচে, এটা করবে না, ঠিক আছে। এইভাবে সুন্দর করে ছবিটা আঁকবে। আর অবশ্যই সংখ্যা রেখায় দুদিকে কিন্তু এই তীর চিহ্নটা অবশ্যই দেবে, ঠিক আছে, দিয়ে নামকরণ করে দেবে, ঠিক আছে। রেখাটার নাম অবশ্যই তীর দেবে, তীর চিহ্ন না দিলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। এইভাবে নাম্বারগুলো কাটা পড়ে ছাত্রদের ক্ষেত্রে, সেখানে সব কিছু বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো কী লিখতে হবে। লেখাটা খুব ইম্পর্টেন্ট, না লিখলে শুধু আঁকলে কিন্তু হবে না। লিখতে হবে কি, যে প্রথমে PQ, আমি যার নাম দিয়েছি বাস্তব রেখা, এটা হচ্ছে বাস্তব সংখ্যা রেখা, এই রেখাটা লিখেছি কি, প্রথমে PQ বাস্তব সংখ্যা রেখা, PQর উপরে দেখো এটা ড্যাশ দিয়ে এদিকে চিহ্ন, এদিকে চিহ্ন, মানে তীর চিহ্ন দেওয়া আছে দুদিকে, মানে এটা রেখাকে বোঝায়, আমরা জানি রেখাকে এইভাবে প্রকাশ করা হয়। তাই সেই PQ বাস্তব সংখ্যা রেখার উপরে এ বিন্দু, দেখো এই এ বিন্দুতে 0 সংখ্যাটি স্থাপন করে, এই 0 সংখ্যাটি এ বিন্দু স্থাপন করলাম, মানে যা যা এখানে করে সেইটাই আমি শুধু লিখেছি, স্থাপন করলাম। তারপরে এবং এ বিন্দুর ডান দিকে, এই ডান দিকে দেখো, ডান দিকে মানে ডান দিক মানে কি, ধনাত্মক দিকে, এটা ধনাত্মক দিক, এটা ঋণাত্মক দিক, এইদিকে ধনাত্মক সংখ্যাগুলো স্থাপন হবে, এদিকে ঋণাত্মক সংখ্যাগুলো। তাই বলা হচ্ছে এ বিন্দুর ডান দিকে মানে ধনাত্মক দিকে সংখ্যা রেখার উপর বি বিন্দু এমনভাবে নিলাম, বি বিন্দুটা এমনভাবে নিলাম যাতে AB সমান 1 একক হয়, মানে A থেকে B পর্যন্ত 1 হয়, ঠিক আছে। এটাই মানে বি বিন্দুটা 1কে নির্দেশ করলো, হয়ে গেল, একটা স্থাপন হয়ে গেল, 0 স্থাপন হলো, 1 স্থাপন হলো। এবার আমাকে 2, 3, 4 এগুলো স্থাপন করতে, তার জন্য কী করতে, দেখো এবার লিখছি, এবার ওই সংখ্যা রেখার উপর বি বিন্দুর ডান দিকে, দেখো এই বি বিন্দুর ডান দিকে CDEFGHI বিন্দুসমূহ এমনভাবে স্থাপন করলাম যাতে A থেকে C 2 একক, A থেকে D 3 একক, A থেকে E, তাই লিখে দেখো AC 2 একক, AD 3 একক, AE 4 একক, এইভাবে
এ আই পর্যন্ত 8 একক হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এইচটা 7 একক, মানে যেহেতু 7 এককটা পেয়ে গেছি, সুতরাং কী পেয়ে গেলাম, 7 মূলত সংখ্যাটি সংখ্যা রেখায় স্থাপন করে কোন বিন্দু পেলাম, এইচ বিন্দুটা পেলাম। মানে এইচ বিন্দুতে 7 রেখাটি আছে, তাই ওই বিন্দুটা একটু গোল করে দেবো, ওই বিন্দুর চারপাশে একটু গোল করে দেবো, যেন ওইটাই আমাদেরকে বার করতে হবে, ওই বিন্দুটা কোথায় আছে সেটাই আমাকে, সেই জন্য ওই জায়গাটাকে একটু গোল করে দেবো, বৃত্ত এঁকে দেবো। সেটা লিখবে এরকম যে 7 মূল সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করে এইচ বিন্দু পেলাম, এইচ বিন্দু পেলাম। ঠিক আছে, এবার তারপরে কী লিখবো দেখো, তারপরে লিখব অতএব বাস্তব সংখ্যা রেখার উপর, সংখ্যা রেখাটা কি পিকিউ, সংখ্যা রেখার উপর, এখানে পিকিউ বলে দেবো, সংখ্যা রেখার উপর 7 মূলত সংখ্যাটির অবস্থান হলো এইচ বিন্দু। এই লেখাটা আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে এইচ বিন্দুটা পেলাম, তাহলে এই 7টা মূলত সংখ্যাটা স্থাপন করে সংখ্যার উপর কী বিন্দু পেলাম, এইচ বিন্দু পেলাম। বুঝা গেল? এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। এবারে এটা হচ্ছে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, আর ঋণাত্মক সংখ্যা একটা দেওয়া আছে, সেটা বার করো, -4। ধনাত্মক আর ঋণাত্মকের ক্ষেত্রে পরিবর্তনটা কি একটু দেখে নাও, কোথায় পরিবর্তন, লেখাগুলো একই, একদম পুরো একই। ধনাত্মকের ক্ষেত্রে কী লিখেছিলাম, ডান দিকে, ঋণাত্মকের ক্ষেত্রে বাম দিক, এটাই হচ্ছে শুধু পার্থক্য। তারপর লেখাটা পুরোপুরি একই। ঠিক আছে, দেখে নাও। এটা আমরা বলে দিয়েছি, আগে একটা ভিডিওতে বলে দিয়েছি, সেই জন্য এখানে আর বিস্তারিত, তবু অনেকটা এখানে বলেছি, তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আগের ভিডিও দেখে নিও, ভালোভাবে বুঝতে পারবে। এই ভিডিওটা ও মন দিয়ে শোনো, এখানেও কিছুটা বলে দিচ্ছি, পেরে যাবে, একই দেখো সব কিছু। দেখো প্রথমে পিকিউ, দেখো সেই একই লেখা, প্রথমে পিকিউ বা ছবিটা এঁকেছি, প্রথমে এই ছবিটা কিন্তু প্রথমে আঁকবে। এখানে প্রথমে তোমার লেখা আছে বলে মনে হচ্ছে লেখাটা, কারণ ছবি দেখে তো আমাকে লিখতে হয়েছে, সেই জন্য ছবিটা প্রথমে আঁকতে হয়। ঠিক আছে, ছবিটা প্রথমে এঁকে সেই ছবি অনুযায়ী লেখা, আর কিছুই না, একদম ছবি অনুযায়ী। পিকিউ, এখানে পিকিউ লিখেছি, পিকিউ নামকরণ কিছু, তোমরা অন্য নামকরণ দিতে পারো, সেটা কোনো নামকরণ যে কোনো কিছু দিতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। দেখো প্রথমে পিকিউ বাস্তব সংখ্যার উপর একই লেখা, দেখো বাস্তব সংখ্যার উপর এ বিন্দু, এখানে এ বিন্দু নিয়েছি বলে এ বিন্দুতে শূন্য সংখ্যাটি স্থাপন করলাম। তারপরে এ বিন্দুর দেখো আর বাম দিকে, এ বিন্দুর বাম দিকে 1, এ বিন্দুর বাম দিকে সংখ্যা রেখার উপর বি বিন্দু এমনভাবে নিলাম যাতে এ বি সমান 1 একক, এটা এখান থেকে একটু 1 একক হয়। এটা ঋণাত্মক দিক বলে এটা -1, কিন্তু দূরত্ব তো 1 একক, তাই 1 একক হলো। ঠিক আছে, তাহলে তারপরে এবার ওই সংখ্যাটার উপর বি বিন্দুর বাম দিকে, এবার বি বিন্দুর বাম দিকে সি ডি ই এফ বিন্দু সমূহ এমনভাবে স্থাপন করলাম যাতে এসি সমান 2 একক, এডি 3 একক, এই 4 একক, আর এই এফটা 5 একক হয়। এটা আমাদের বার করতে বলেছে কোনটা, 4 একক, মানে ই বিন্দুটা। তাহলে এখানে এটা গোল করে দেবো। তাহলে সুতরাং কোনটা পেয়ে গেলে আমার 4 একক, কোথায় 4টা কোথায় আছে, -4টা, তাহলে ই বিন্দুতে আছে, সেটাই লিখবো। -4 মূল সংখ্যাটি সংখ্যা রেখার উপর সংখ্যা রেখায় স্থাপন করে ই বিন্দু পেলাম। অতএব বাস্তব সংখ্যা রেখার উপর, বাস্তব সংখ্যা রেখা কোনটা, পিকিউ এর উপর -4 মূল সংখ্যাটির অবস্থান কোথায়, ই বিন্দুতে, তার মানে ই বিন্দু হয়ে গেল। এটা আমাকে 2 নম্বরটা হয়ে গেল, -4 বিন্দুটা এইভাবে স্থাপন করলাম। তার বোঝা যাচ্ছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো তোমাদের তাও অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করো, ঠিক আছে? তাহলে বলে দেবো। আশা করি তোমাদের কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, এটা যদি মন দিয়ে শোনো এই ভিডিওটা, তাহলে কোনো রকম কোনো কনফিউশন থাকবে না। আর যেমন ভাবে লিখবে ঠিক সেইভাবে লিখবে, একদম পুরো ফুল মার্কস পাবে এটা, নাহলে এই ধরনের এই অঙ্কর ক্ষেত্রে নাম্বার কাটা যায়, আগে বলেছি। এবার দেখো পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটা কী আছে, 3 এর 5কে আমাকে স্থাপন করতে বলেছে। 3 নম্বরটা 3 এর 5কে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এবারে যখনই ভগ্নাংশ সংখ্যা থাকবে, ওগুলো তো পূর্ণ সংখ্যা ছিল, যখনই পূর্ণ সংখ্যা স্থাপন করা ওইভাবে করবে। যখন ভগ্নাংশ বলবে তখন বার করতে হবে, প্রথম কাজ হলো সেই ভগ্নাংশ সংখ্যাটা কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। ঠিক আছে, কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে, সব থেকে ছোটো কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে। আমি তো বলতে পারি 3 আর 5টা 0 থেকে বড়, মানে হচ্ছে 0 থেকে বড়, আর 1 থেকে ছোটো, সেটা 2 থেকেও ছোটো বলতে পারতাম, মানে 0 আর 2 মধ্যে আছে, কিন্তু তার থেকে ছোটো 1 মধ্যেও তো আছে, মানে 1 থেকে তো ছোটো, তাই সেখানে সব থেকে কাছাকাছি যেটা আছে সেটা বলতে হবে, 0 আর 1 মধ্যে বলতে হবে, 0 আর 2 মধ্যে বললে হবে না, তাহলে বার করতে পারবে না। বুঝে গেল? সেই জন্য সব থেকে কাছাকাছি যে দুটো পূর্ণ সংখ্যা, তার মধ্যে ওই সংখ্যাটা কোথায় আছে, ওই সংখ্যাটা মানে সেই ভগ্নাংশ সংখ্যাটা কোন দুটো সবথেকে কাছাকাছি কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, সেই দুটো আগে বার করতে হবে। এটা হলো প্রথম কাজ।
তাই সেটাই বার করেছি। প্রথম বার করে নিয়েছি 3-এর 5টা 0-এর থেকে বড়, 1-এর থেকে ছোট। সেটা আমরা প্রথমে লিখে নেবো এরকম। এবারে আমরা কি করব দেখো, এবারে ওই আগের মতো ছবিটা আগে প্রথমে এঁকে নিয়েছি, কোথায় আছে সেটা আগে করে নিয়েছি। 3-এর 5টা কোথায় আছে দেখো। এবারে এই যে 0-1 তো স্থাপন করতে হবে পরপর যখন দেখবে। এবারে এই 3-এর 5টা কোথায় আছে সেটা বোঝানোর জন্য দেখো আগে অঙ্কটা পুরোপুরি দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে করা হয়েছে। দেখো এখানে নামকরণটা একটু চেঞ্জ করে দিয়েছি, এক্স ওয়াই করেছি সংখ্যার আকারে নাম, ঠিক আছে, আর এগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তোমরাও তোমাদের মতো করে নামকরণ করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এভাবে চেঞ্জ করা যায় বলে তোমাদের বোঝানোর জন্য এরকম নামকরণটা চেঞ্জ করে দিয়েছি আমি, আর কিছুই নয়। এবারে দেখো কী করা হয়েছে, 0 আর 1-এর মধ্যে আছে, সেই জন্য 2 পর্যন্ত নিয়েছি এদিকে, ঠিক আছে, আর এদিকে 2 পর্যন্ত নিয়েছি, -1 -2, ঠিক আছে। এইটা এভাবে আঁকবে কিন্তু। এবারে লেখাটা কি দেখে নাও, লেখাটা দেখো কোথায় কোথায় পাল্টাতে হবে এক্ষেত্রে। এখানে প্রথম এই পর্যন্ত লেখা কিন্তু একই, শুধুমাত্র ওই নামকরণগুলো আলাদা, তারপরে সবই একই। দেখো প্রথমে এক্স ওয়াই বাস্তব সংখ্যারেখার উপর পি বিন্দুতে 0 সংখ্যাটি স্থাপন করলাম, তারপরে পি বিন্দুর ডান দিকে দেখো, এই ডান দিকে বা ধনাত্মক দিকে এটা লিখতে হবে, ব্র্যাকেটে লিখে দেবে। সংখ্যারেখার উপর এ বিন্দু এমনভাবে নিলাম যাতে পি এটা 1 একক হয়, ঠিক আছে। এই পর্যন্ত লেখা দেখো একই, প্রত্যেকটার ক্ষেত্রে এই লেখাটা একই থাকবে। পাল্টাবা কোথায় দেখে নাও, পি একে সমান। এবার দেখো এবারে আমি কি করব, এখানে যেহেতু আমি 1 একক পেয়েছি, আমি জেনেছি কি 3-এর 5টা কার মধ্যে আছে, 0 আর 1-এর মধ্যে। 0 আর 1-এর দূরত্বটা কত, 1 থেকে 0 বিয়োগ দিয়ে দিলে কত, 1 একক হয়। ওই 1 একককে আমরা যেহেতু এটা 3-এর 5 বলেছে, মানে 5 নিচে আছে, তাই আমরা কি 5 ভাগে ভাগ করব, সমান 5 ভাগে ভাগ করব, ঠিক আছে। 1 একককে ভাগ করব কেন, যে ভাগ করলে প্রতিটা ভাগের মান হবে কত, 1-এর 5। তাহলে প্রথম ভাগটা হবে 1-এর 5, দ্বিতীয় ভাগটা 2-এর 5, তৃতীয় ভাগটা মানে তৃতীয় যে বিন্দুটা বা 3-এর 5। তাহলে দেখো এই বিন্দুটা পেয়ে যাবো ওই করে। সেই জন্য আমরা ওই 1 এককটাকে 5 ভাগে ভাগ করলাম। বুঝতে পারলে কেন আমরা 5 ভাগে করলাম, ঠিক আছে। এবার দেখো 5 ভাগ করলে লেখা হয়েছে প্রতিটা ভাগের মান হবে 1-এর 5, ঠিক আছে। এই 5টা ভাগে ভাগ করেছি দেখে নাও, এখান থেকে এইটা 1 ভাগ, এই 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 5টা অংশ। এবারে কি করেছি, এখানে কি করেছি, ধরে নিতে হবে পি কিউ আর। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, এই যে ছবিটা আছে পি কিউ, এই পি কিউ আর এস, এই দূরত্বগুলো তো সমান, আর এস। তাও এখানে যদি নামকরণ করতাম সেই পর্যন্ত, আমার আরটা করলে ভালো হতো, যাই হোক এই পর্যন্ত আমার পেয়ে যাবো বলে আর নামকরণ করিনি। পি কিউ আর এস, ঠিক আছে। এই দূরত্বর প্রতিটা মান তো 1-এর 5, সেটাই আমার শুধু ধরে নিয়েছি, সেইগুলো ধরে নিই। এটা ধরে নিতে হবে, কারণ এই বিন্দুটা যে কিউ আর, এটা যেমন নামকরণ করব, এইটা যেমন নামকরণ করবো তো তেমন হবে, সেই জন্য তো ধরে নিতে হবে। সেই জন্য আমরা লিখেছি ধরি পি কিউ আর এসটা 1-এর 5, মানে প্রতিটি যে ভাগ 1-এর 5 সেইটা আমরা ধরে নিলাম, ওই তাদের নামকরণ করে ধরে নিলাম। তাহলে আমার প্রয়োজন হচ্ছে 3-এর 5টা কোথায় আছে, তাই পিএস দূরত্বটা বার করে নিচ্ছি, কেননা ওইটাই হয়ে যাবে 3-এর 5। পিএস মানে কত, পি কিউ প্লাস কিউ আর দেখো এটা দেখলে বুঝতে পারবে, এই যে পি থেকে এস পর্যন্ত দূরত্বটা, তার মানে দেখো এই দূরত্ব প্লাস এইটা করলেই পি থেকে এস, তাই তো পুরো দূরত্বটা পেয়ে যাবো। পি থেকে এস পর্যন্ত দূরত্ব মানে এই ভাগের দূরত্বগুলো যোগফল, তাই তো। তাই সেই জন্য সেটাই লিখেছি আমরা, পিএস সমান পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস। পি কিউর মান হচ্ছে 1-এর 5, আর কিউ আর মানও 1-এর 5, আর আর এসের মানও 1-এর 5, তাই হয়ে গেল কি সমান 3-এর 5। বোঝা গেল, এই 3-এর 5টা পেয়ে গেলাম। 3-এর 5 পেয়ে গেলাম মানে সঙ্গে সঙ্গে কোন বিন্দুতে পেলাম বলে দেবো, এস বিন্দুতে পেয়েছি। পিএস যেহেতু 3-এর 5 পেয়েছি, মানে এস বিন্দুর অবস্থা, তাই লিখেছি যে পি কিউ মানে 3-এর 5 মূল সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে আমরা এস বিন্দু পেলাম। হয়ে গেল, এইভাবে করতে হবে আর কি সবগুলো। তারপরে অতএব বাস্তব সংখ্যারেখার উপর সংখ্যারেখা এক্স ওয়াইয়ের উপর 3-এর 5 মূল সংখ্যাটির অবস্থান কোথায়, এস বিন্দু। ঠিক এইভাবে যেমনভাবে লেখা, এগুলো দেখো সব একই আগের মতো, শুধুমাত্র এই নামকরণগুলো যেমন করবো তেমন, ঠিক আছে। আর পরিবর্তন যেটুকু বললাম,
এখানে 3/5 বলে 5 ভাগে ভাগ, যদি এটা 3/4 থাকতো তাহলে 4 ভাগে ভাগ করতাম। এই হচ্ছে পার্থক্য, শুধু জাস্ট অঙ্কগুলো করলে মানে অঙ্কগুলো দেখলে, প্রতিটা অঙ্ক যখন দেখবে কোথায় কোথায় পার্থক্য বুঝতে পারবে। ঠিক আছে, এবার চলো পরের যে অঙ্কটা আছে, ওটা হচ্ছে 9-2কে আমাকে সংখ্যারেখা স্থাপন করতে হবে। এবার 9-2টা দেখো, আগে যেটা দেখলাম ওটা হয়তো প্রকৃত ভগ্নাংশ 3/5, এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ, মানে লবটা বড় ঘরের থেকে লবটা বড়। তখন সেটাকে আমরা এভাবে ভেঙে নিয়েছি, মিশ্র ভগ্নাংশে ভেঙে নিয়েছি। দেখো যে 4×1=2, 4×1=2 মানে হচ্ছে 4 + 1=2, মানে 4-এর থেকে বড়। তার মানে 9-2টা 4-এর থেকে বড়, 4-এর থেকে বড় কিন্তু 5-এর থেকে ছোটো। ঠিক আছে, তাই আমরা পেয়ে গেলাম দুটো পুরো সংখ্যা 4 আর 5-এর মধ্যে আছে। ঠিক আছে, 4 আর 5-এর মধ্যে আছে, সেটা আমাদের লিখতে হবে। 4-এর থেকে বড়, 9-2টা 4-এর থেকে বড়, 5-এর থেকে ছোটো। এইটা যখন পেয়ে গেছি, এবার আমার সংখ্যারেখা স্থাপন করা সহজ হবে। এবার আমরা কী করবো, সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা হচ্ছে 6 পর্যন্ত রাখবো, ডান দিকে 6 পর্যন্ত, আর এই বাঁ দিকে বলেছি 1 বা 2 পর্যন্ত, -1 -2। যেহেতু এটা বড় জায়গার প্রয়োজন, সেই জন্য আমরা -1 পর্যন্ত রেখেছি। ঠিক আছে, তাহলে দেখো কী করা হয়েছে। সমান দূরত্বে, এটা বলেছে এখান থেকে দূরত্ব সমান, আগেই বলে দিয়েছি ওগুলো, আর বলছি না। তাহলে সমান দূরত্বে পর সব বিন্দুগুলো স্থাপন করি। দেখো লেখাটা দেখে নাও এবারে। প্রথম লেখাটা একই, প্রথমে XY বাস্তব সংখ্যারেখার উপর পি বিন্দুতে, দেখো পি বিন্দুতে যেমন আছে তেমন, আর কিছুই করিনি। যেমন শূন্য সংখ্যারে স্থাপন করলাম, তারপর পি বিন্দু ডান দিকে, পি বিন্দু ডান দিকে, কিউ বিন্দু সংখ্যারেখার উপর কিউ বিন্দু এমনভাবে নিলাম যাতে পি কিউটা 1 একক হয়। তারপরে এবার ওই সংখ্যারেখার উপর, এবার যেহেতু আমাকে এইগুলো স্থাপন করতে হবে, 2 3 4 5 6 এগুলো স্থাপন করতে হবে, সেটা লিখেছি। ওই সংখ্যারেখার উপর কিউ বিন্দু ডান দিকে RSTUV বিন্দুগুলি এমনভাবে স্থাপন করলাম যাতে PR 2 একক, PS 3 একক, PT 4 একক, এইভাবে PV পর্যন্ত 6 একক পেলাম। ঠিক আছে, তারপরে কি যে আমার বার করতে হবে, কোনটা বার করতে হবে, এই যে 9-2 বিন্দুটা, তাই তো। সেই জন্যে এইটা TUটা, এই যে TU, এই দূরত্বটা কত একক সেটা আমাকে বার করতে হবে আগে। তা TU মানে কী করে পাবো, TUটা পাবো PU থেকে PT বিয়োগ দেবো, দিলে TUটা পেয়ে যাবো। তাই পেলাম PU থেকে PT বিয়োগ দিলাম, দিয়ে পেলাম 5 - 4 একক, মানে হচ্ছে 1 একক। এবার 1 একক আমরা 9-2 আছে, 1 একককে তার আমরা কীভাবে ভাগ করবো, 2 ভাগে ভাগ করবো, ভাগ করলে পেয়ে যাবো। ঠিক আছে, 2 ভাগ করলে 9-2 সংখ্যাটা পেয়ে যাবো। 2 ভাগ করলে 4-এর পর থেকে তো ওটা হিসাব হবে, 4 + 1/2 প্লাস আবার 1/2। ঠিক আছে, এইভাবে বেড়ে বেড়ে যাবে। সেই জন্যে এখন কী করেছি, TUকে সমান 2 ভাগে ভাগ করলাম। প্রতিটা ভাগের মান হবে কত, প্রতিটা ভাগের মান হবে 1/2 একক, তাই তো। প্রতিটা ভাগের মান হবে 1/2 একক। দেখো আগের মতো ধরে নেবো TAAU, মানে এখানে দুটো যেহেতু ভাগ করেছি তাই দুটো ভাগ, TAAU সমান 1/2 একক। এবার আমাকে দরকার PAটা দরকার, তাই PAটা বার করে নিয়েছি। PT + TA সমান, PTটা হচ্ছে 4 একক ছিল, আর TAটা 1/2 একক, 1/2, তাহলে 4 + 1/2 মানে 9। দেখো আমার 9-2 সংখ্যাটা পেয়ে গেলাম। তাই 9-2টা কোথায় আছে, এ বিন্দুতে, যেহেতু PA সমান 9-2 পেয়েছি তাই এ বিন্দুতে আছে। তাই লিখলাম এ মূলত 9-2 মূলত সংখ্যাটি সংখ্যারেখায় স্থাপন করে এ বিন্দু পেলাম। তো অতএব বাস্তব সংখ্যারেখায় উপর 9-2 মূলত সংখ্যাটির অবস্থান হলো এ বিন্দু। ঠিক আছে, বুঝতে পারছো। দেখো সব হচ্ছে একই, লেখাগুলো বলেছি প্রায় একই, শুধু একটু আধটু আলাদা, কোথায় কোথায় আলাদা দেখলেই বুঝতে পারছো। এবার দেখো 5 নম্বর যেটা আছে, 3-5 দাগের যে অঙ্কটা আছে, 2-9 বার করতে বলেছে। 2-9টা দেখো দুটো পূর্ণ সংখ্যার মধ্যে, কোন দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আছে, 0 থেকে বড়, 1 থেকে ছোটো, ওটা লিখে নিতে হবে। ঠিক আছে, তাহলে লিখে নিলাম। তাহলে 0 আর 1-এর মধ্যে আছে সংখ্যাটা, তাহলে দেখো, তাহলে পূর্ণ সংখ্যা 2 পর্যন্ত রাখবো। তাই সেই জন্যে দেখো পূর্ণ সংখ্যাটা 2 পর্যন্ত নিয়েছি, আর বাঁ দিকে -1 রেখেছি, একটা সংখ্যা নিয়েছি। ঠিক আছে, আমার যেহেতু এটা 2-9 মানে আমাকে 9 ভাগে ভাগ করতে হবে, সেই জন্য এইভাবে বড় করে ছবিটা আঁকা হয়েছে। সেই জন্য বাঁদিকে আর বেশি নেওয়া যায় না। ঠিক আছে, 9 ভাগে ভাগ করব। আগে 9 ভাগে ভাগ মানে কীভাবে ভাগ করবো সেটা কিন্তু আগে ভেবে নিতে হবে, সেই অনুযায়ী ছবিটা আমাকে করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। সেজন্য দেখো আমরা ওই 0 আর 1-এর মধ্যে দূরত্বটাকে 9 ভাগে ভাগ করব বলে, সেই জন্য ওই 9 ভাগ অনুযায়ী এই মাপটা আমরা নিয়েছি। এখান থেকে এইটুকু মাপ, তারপর এখান থেকে এইটুকু মাপ, সেই একই মাপে আর এখান থেকে এইটুকু মাপ নিয়েছি। বড় করে নিতে হবে, বড় করে না নিলে এদের মধ্যে দূরত্বটা ছোট হয়ে যাবে অনেকটা, তখন লেখাটার অসুবিধা হবে, ছবি আঁকাটা। সেই জন্য এইভাবে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো লেখাটা এবার দেখে নাও।
প্রথমে এবি, এখানে দেখো নামকরণটা পাল্টে দিয়েছি। এবি বাস্তব সংখ্যা রেখার উপর এল বিন্দুতে শূন্য সংখ্যাটি স্থাপন করলাম এবং এল বিন্দুর ডান দিকে ধনাত্মক দিকে সংখ্যা রেখার উপর এম বিন্দু নাম্বার নিলাম যাতে এম বিন্দু নাম্বার নিলাম যাতে এলএমটা এক একক হয়। ঠিক আছে, ব্যাস ওটা হয়ে গেল। তারপরে কি করবো, আমার যেহেতু 0-1 মধ্যে আছে সেই জন্য আর এখানে ওই লেখাটা লিখবো না, যেমন এবার ওই সংখ্যার উপর এই সব লিখেছিলাম ওটা লিখবো না। যেহেতু আমার 0-1 মধ্যে, যেহেতু আমরা 0-1 ছাড়া অন্য দুটো পূর্ণ সংখ্যার মধ্যে আরও ডান দিকে, তখন ওইগুলো স্থাপন করে তারপর করতে হতো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। 0-1 মধ্যে যেহেতু সেই জন্য এবার 0-1 যে দূরত্বটা কত, মানে এই এক একক দূরত্ব। আর ওই এক এককে কীভাবে আমাদের ভাগ করলে 2-9টা পাবো সেটা আমাকে বার করতে হবে। আমরা 9 ভাগে ভাগ করবো, বুঝবো কীভাবে, যেটা নিচে থাকবে সেইটা অনুযায়ী ভাগ করবো। 2-9 পেতে গেলে এক একক দূরত্বকে সমান 9 ভাগে ভাগ করতে হবে। তো সেটাই আমরা করলাম, 9 ভাগে ভাগ করলাম। তাহলে প্রতিটি ভাগের মান হবে 1/9, তাহলে প্রতিটি ভাগের মান 1/9। তাহলে অতএব দেখো যে এলপি পিকিউ কিউআর এই দূরত্বগুলো সমান, মানে সেটা এই দূরত্বগুলোই তো 1/9, ওইটা ধরে নিলাম 1/9 একক। তাহলে আমাকে বার করতে হবে যে এলকিউটা বার করলাম মানে কিউ বিন্দুটাই পেয়ে যাবো 2/9, সেজন্য ওটা এলকিউ বার করা হয়েছে। এলকিউ সমান এলপি প্লাস পিকিউ, এলপিটা হচ্ছে 1/9, পিকিউটাও 1/9, এলপি 1/9, পিকিউ 1/9, তার মানে 2/9 পেয়ে গেলাম। তাহলে 2/9 যদি পেয়ে গেলাম, তাহলে অতএব বলে দেবো কোথায় কিউ বিন্দু। 2/9 মূলসংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে কিউ বিন্দু পেলাম। অতএব তাহলে কী হবে, যে বাস্তব সংখ্যারেখার উপর 2/9 মূলদ সংখ্যাটির অবস্থান হলো কিউ বিন্দু। বুঝে গেল? এই হচ্ছে ব্যাপার। এবার চলো পরবর্তী অঙ্কটা। এবার 6 নম্বরটা কী আছে দেখে নাও। 3-এর 6 নম্বরে বলেছে কি 11/5, এইটাকে আমাকে সংখ্যারেখা স্থাপন করতে বলেছে। 11/5 মূলত সংখ্যাটা। আর 11/5টাকে আমরা ভেঙে নেবো, মিশ্র বানানো হয়েছে ভাঙলে 2.1/5, মানে দেখো এখান থেকে বুঝতে পারছি আমরা এটা 2-এর থেকে বড় 3-এর থেকে ছোটো। ঠিক আছে, এবার আমরা বুঝে নেবো 2-এর থেকে বড় 3-এর থেকে ছোটো। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 আর 3-এর মধ্যে আছে। এবার সেইভাবে আমাকে স্থাপন করতে হবে। দেখো লেখাটা দেখে নাও। এই 2, 3, 4 পর্যন্ত পূর্ণ সংখ্যা 4 পর্যন্ত নেবো। এইদিকে 1, 2 বলেছি, 1, 2 লিখেছি। এবার দেখো প্রথমে পি কিউ বাস্তব সংখ্যারেখার উপর এল বিন্দুতে শূন্য সংখ্যা স্থাপন করলাম। এল বিন্দু ডান দিকে সংখ্যার উপর এম বিন্দু স্থাপন করলাম যাতে এল এমটা এক একক হয়। তারপর এবার ওই সংখ্যারেখার উপর এম বিন্দু ডান দিকে কি এন আর ও বিন্দুগুলো আমরা নিলাম যাতে এল এন, তারপরে এল আর এল ও এগুলো 4 একক, ওটা 2 একক এগুলো হয়। ঠিক আছে, লিখলাম। তারপরে কি করব, আমার দরকার হচ্ছে 11/5, 2-এর পর থেকে আমার কখন যেতে হবে। দেখো 2 প্লাস 1-এর 2 করলে তো 11/5 হবে, তাই 2 প্লাস 2-এর পর থেকে 1 ঘর, ওই বিন্দুটা হবে 11/5, সেটা লিখে দিয়েছি আগে। দেখো তাহলে সেই জন্য এন আর দূরত্বটা আমাকে বার করতে হবে। এন আর যে দূরত্বটা, বার করে নিতে হবে। কেন, যে এনআর দূরত্বটাকেই তো আমরা সমান ভাগে ভাগ করবো, তাই এনআর দূরত্বটা কত হচ্ছে সেটা বার করে নিচ্ছি। দেখো এনআরটা হচ্ছে 3 থেকে 2 বিয়োগ হবে। এনআর মানে এল আর মাইনাস এল এন, মানে 3 থেকে 2 বিয়োগ মানে 1 একক এনআর দূরত্বটা। এবার ওই 1 একক দূরত্বকে কত ভাগে ভাগ করলে আমি পাবো 11/5, সেটা দেখো দূরত্বটাকে সমান 5 ভাগে ভাগ করবো। ভাগ করলে প্রতি ভাগের মান 1/5 হবে, ভাগের মান 1/5। এবার দেখো এনপি পিকিউ এটা ধরে নিলাম 1/5, ওই দূরত্বগুলো যদি 1/5 হয়, তাহলে আমার বার করতে হবে যে এলপি সমান কত। এলপি সমান এলএন প্লাস এনপি, মানে 2 প্লাস 1/5, মানে দেখো 11/5 পেয়ে গেলাম। 11/5 যখনই পেয়ে যাবো তাহলে আমরা কোন বিন্দু পাবো, বলেছি পি বিন্দু। ঠিক আছে, ওটা পি বিন্দুতে হবে। তাহলে পেয়ে গেলাম যে অতএব 11/5 মূলত সংখ্যারেখা স্থাপন করে পি বিন্দু, মানে এখানে এলপি সমান যেহেতু 11/5 পেয়েছি, তাহলে বলবো পি বিন্দু, মানে ডান দিকে যে বিন্দু থাকে। বুঝে গেল? এটা হচ্ছে নিয়ম, প্রতিটা অঙ্কে তাই করেছি দেখবে। তাহলে 11/5 মূল সংখ্যারেখা স্থাপন করে পি বিন্দু পেলাম। অতএব বাস্তব সংখ্যারেখার উপর 11/5 মূল সংখ্যাটির অবস্থান হবে পি বিন্দু। এইভাবে লিখতে হবে। ঠিক আছে, বুঝে গেল? আর চলো পরবর্তী অঙ্কটা দেখে নাও। এটা মাইনাস দেওয়া আছে, -13/4। তার যাই হোক, মাইনাস থাক, সেটা ভাঙো। এবার অপবিত ভগ্নাংশে ভাঙা করলে 3 পূর্ণ 1/4 হয়,
তাহলে এটা কি দেখতে পাচ্ছি, যদি মাইনাস ধরে নাও মাইনাসটা নেই না, তাহলে কি হয়ে যায়, তাহলে এটা যখন বলতে যদি মানে না থাকতে বলতাম কি 13 4 মূলত সংখ্যাটি 3 আর 4-এর মধ্যে আছে। যেহেতু -13 4, তাহলে -13 4টা উল্টে যাবে, তাহলে -4 ও -3-এর মধ্যে আছে। বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো দেখো এখানে যদি এটা 13 4 থাকতো কী হতো, 13 4 মানে 3 4 12 3 পূর্ণ 1 4, তার মানে আমরা লিখতাম তার কি 13 4টা 3-এর থেকে বড়, 3-এর থেকে বড় আর 4-এর থেকে ছোট, এর মধ্যে থাকতো। যেহেতু মাইনাস বলেছে তাহলে এখানে যদি মাইনাস লিখি তাহলে এটাও মাইনাস লিখতে হবে, এটা মাইনাস। যখন এটা মাইনাস লিখবো সঙ্গে সঙ্গে এই চিহ্নটা পাল্টে যাবে, কী হয়ে যাবে তখন, এটা হয়ে যাবে গ্রেটার দেন, এটাও এদিকে চলে যাবে। তার মানে -13 4 এটা হয়ে যাবে গ্রেটার দেন -4 লেস দেন -3, এর মধ্যে থাকবে। -13 4টা -4-এর থেকে -4-এর থেকে বড় কিন্তু -3-এর থেকে ছোট হবে। বুঝে গেল? সেটাই লেখা হয়েছে, সেটাই লেখা হয়েছে -13 4টা -4-এর থেকে বড় কিন্তু -3-এর থেকে ছোট। তাহলে আমরা কী পেয়ে গেলাম, 4 আর 3-এর মধ্যে আছে সংখ্যাটা, তাই তো -4 আর -3-এর মধ্যে আছে। এবারে দেখো আমরা -5 পর্যন্ত ছবি আঁকবো। দেখো ছবিটা কি আঁকা হয়েছে, ছবিটা সেই জন্য এদিকে -5 পর্যন্ত আর এদিকে 1 বা 2 পর্যন্ত লেখা হয়েছে। বুঝে গেল? এইভাবে ছবিগুলো আঁকতে হবে। এবারে দেখো আমাকে ওই 4 একক মানে 13 4 পেতে গেলে দেখো এই এই যে দূরত্বটা, এই আমরা জানতে পারলাম তো -4 3-এর মধ্যে আছে, মানে এই যে -4 আর -3 এই দূরত্বটা কত একক সেটা জানতে হবে, সেটা 1 একক, তাই তো? ওই 1 এককে কত ভাগে ভাগ করলে ওটা পাবো, এই নিচে দেখে বুঝে নেব। এটা 4 আছে মানে 4 ভাগে ভাগ করবো। সবটা ক্ষেত্রে আছে, 5 থাকলে 5 ভাগে, 6 থাকলে 6 ভাগে, 7 থাকলে 7 ভাগে, সেইভাবে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে? দেখো তাই করা হয়েছে। প্রথমে পি কি বাস্তব সংখ্যার উপর লেখাটা দেখো একই লিখে বারবার পড়ছি না, দেখে নাও এখানে কী পরিবর্তন, যেহেতু এটা ঋণাত্মক তাই বলতে হবে বাম দিকে বা ঋণাত্মক দিকে, এইটুকু পরিবর্তন। তোমার তো নামকরণ যেমন করবে। ঠিক আছে? বি বিন্দু এমন নিলাম যাতে এবি সমান এত হয়, 1 একক হয়ে গেল। এবারে যেহেতু আমাকে ওই পূর্ণসংখ্যাগুলো আগে স্থাপন করে নিতে হবে, তবে তো আমি ওটাকে 3 4 পর্যন্ত মানে 5 পর্যন্ত পূর্ণসংখ্যা আগে স্থাপন করতে হবে, তাই করেছি। ওই সংখ্যারেখার উপর বি বিন্দুর বাম দিকে সি ডি ই এ বিন্দুগুলো এমনভাবে আছে স্থাপন করলাম যাতে ওই এসি এডি এই এএফ ওইটা 3 একক, কোনটা 4 একক 5 একক এগুলো হয়। ঠিক আছে? ওই লেখা হলো। এবারে দেখো ডিইটা বার করবো আমরা। সবসময় বলেছি যে দূরত্বর মধ্যে, যে পূর্ণসংখ্যা দুটোর মধ্যে অবস্থান করবে সংখ্যাটা, মূলত সংখ্যাটা, সেই দূরত্বটা মেপে নেব। সেই দূরত্বটা মাপলে কী হবে, ডি সমান এই মাইনাস এডি, সেখান থেকে 4 একক মাইনাস 3 একক মানে 1 একক। ঠিক আছে? এবার আমরা ওই 1 একককে আমরা ক ভাগে ভাগ করলে হিসেবে করে নেবো, 4 ভাগে ভাগ করলে আমরা পেয়ে যাবো তার প্রতিটা ভাগের মান 1/4। তাহলে দেখো প্রতিটা ভাগের মান যদি 1/4 হয়, 2-এর থেকে এখান থেকে এইটুকু তো 1/4, এই আগেও করেছি এখানে তাও বলছি, এখান থেকে এইটুকু তো 1/4, তাহলে 3-এর পরে 1/4 যোগ করলে কত, 3 পূর্ণ 1/4 হয়ে যায়, তাই তো? 3-এর পরে 1/4 যোগ করলে 3 পূর্ণ মানে সেটাই পেয়ে যাবো, প্রথম সংখ্যাটা পেয়ে যাবো 13 4, আমাদের যেটা বার করতে বলবো সেটাই পেয়ে যাবো সঙ্গে সঙ্গে। এই জন্য 4 ভাগে ভাগ করা। এবার ডিএল এলএম পর্যন্ত, ডিএল এলএম ধরে নিলাম 1/4 একক। ঠিক আছে? তারপরে কি করছি, এবার এলটা বার করেছি, এ থেকে এল পর্যন্ত। এটা তো আমরা আগে কোথায় আছে জেনে নিলাম, নিয়ে তারপরে এগুলো করছি। ঠিক আছে? এটাই কিন্তু আগে জেনে নিয়ে করা, সেভাবে ছবি আঁকা তারপরে লেখা, ছবি অনুযায়ী লেখা, এই হচ্ছে কাজ। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এল সমান এডি প্লাস ডিএল, এডিটা কত 3 একক আর ডিএলটা 1/4 একক, মানে 3 পূর্ণ 1/4 হয়ে যাবে, তার মানে 13 4 একক এলটা 13 4 একক, কিন্তু ওটা বাম দিকে আছে বলে -13 4 পেয়ে যাবো। তাহলে -13টা পেয়ে যাবো কোন বিন্দুতে, এই ইএল বিন্দুতে। -13 4 মূল সংখ্যাটি সংখ্যারেখা স্থাপন করে কী পাবো, এল বিন্দু পাবো। তার অর্থাৎ বাস্তব সংখ্যারেখার উপর -13 4 মূলত সংখ্যাটি সংখ্যারেখার অবস্থান হলো উপর -13 4 মূলত সংখ্যাটির অবস্থান হলো কি, এল বিন্দু। এই হয়ে গেল অঙ্কটা 7 নম্বর। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো কিন্তু করতে হবে। এবার চলো পরবর্তী অঙ্কটা কী আছে। পরবর্তী অঙ্কটা কী বলেছে, 4 ও 5-এর মধ্যে একটা মূলত সংখ্যা রেখো এবং সংখ্যারেখা স্থাপন করো। এই হচ্ছে প্রশ্নটা।
তাহলে যখনই একটা মূলত সংখ্যা বার করতে বলবে তখন আমরা যে নিয়মে করি দেখো এই নিয়মে বার করে নেব। ঠিক আছে, সেভাবে লিখেছি। 4 ও 5-এর মধ্যে একটি মূলত সংখ্যা হলো 4 + 5/2, তার মানে 9/2। এবার এই 9/2টাকে আমাকে স্থাপন করতে হবে। এই 9/2টা কিন্তু আমরা 3 নম্বর দাগের 3-এর 4-এ আমরা করেছি স্থাপন। ঠিক আছে, সুতরাং তাহলে এখানে আর করছি না, ওটা আগে বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে ওইটা হচ্ছে আমরা আগে বলে দিয়েছি বলে আর করছি না। 9/2টা কীভাবে স্থাপন করব, ওই যা নিয়মে করে সেই একই রকম, কোনো আলাদা কিছু নয়। হয়ে গেল। এবারে বলেছে 2-এর দাগেরটা বলেছে 1 ও 2-এর মধ্যে একটা মূলত সংখ্যা বলো। ওই নিয়মে তাহলে 1 + 2/2। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 3-এর 2। এবার এই মূলত সংখ্যাটাকে স্থাপন করতে হবে। দেখো কীভাবে স্থাপন করব আমরা। এই মূলত সংখ্যাটাকে স্থাপন করব ওই একই নিয়মে, আর কিছুই নয়। 1 আর 2-এর মধ্যে আছে কোথায়, 3-এর 2টা কোথায় আছে আগে দেখে নিতে হবে। 3-এর 2টা আছে তো 1 আর 2-এর মধ্যে, ওই তো বলেই দেওয়া আছে এখানে, তো 1 আর 2, 1 আর 2-এর মধ্যে আছে। তাহলে যেহেতু নিচে 2 আছে মানে 2 ভাগে ভাগ করতে হবে। 1 আর 2-এর যে দূরত্বটা 1 একক, মানে 1 একক দূরত্বকে 2 ভাগে ভাগ হবে। তো সেই অনুযায়ী লিখেছি। দেখো একই জিনিস লেখা, দেখে নাও, আর পড়ছি না। যদি ডান দিকে বা ডান দিকে ধনাত্মক দিকে বিভিন্ন এবিটা 1 একক। এবারে দেখো 1 একক পেয়ে গেছি, তাহলে 2, 3 এগুলো লিখতে হবে। সেই জন্য বলেছি সংখ্যার উপর বি বিন্দু ডান দিকে, সিডি বিন্দুগুলি এমনভাবে স্থাপন করলাম যাতে এসিটা 2 একক আর এডিটা 3 একক, মানে 2, 3 বিন্দুগুলো স্থাপন করলাম আর কি। এইভাবে স্থাপন করে হয়ে গেল। এবারে আমাকে বার করতে হবে ওই 1 আর 2-এর মধ্যে দূরত্ব, মানে বিসিটা কত। বিসিটা মানে এসি, বিসি মানে কত, বিসি মানে হচ্ছে এসি থেকে এবি বিয়োগ করলে বিসিটা পেয়ে যাবো। তাই কী হচ্ছে এসি মাইনাস এবি। আর এসিটা তো 2 একক আর এবিটা 1 একক, তার মানে 2 থেকে 1 বিয়োগ মানে 1 একক। তাহলে হয়ে গেল 1 একক দূরত্ব। ওই 1 একক দূরত্বকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তাহলে বিসিকে সমান 2 ভাগে ভাগ করলাম। ভাগ করলে প্রতিটি ভাগের মান কত, 1/2। এবার ধরে নেবো বিএক্স, এটা এক্স ধরেছি, তাহলে বিএক্স সমান এক্স সমান 1/2 ধরে নিলাম। তারপরে এক্স বার করবো, এক্স সমান এবি প্লাস বিএক্স, এবিটা হচ্ছে 1 একক আর বিএক্সটা 1/2, তার মানে 3-এর 2 একক। 3-এর 2টা পেয়ে গেলাম বিন্দুটা, 3-এর 2 সংখ্যাটা পেয়ে গেলাম। 3-এর 2 কোথায় পেয়ে গেলাম, এক্স সমান 3-এর 2, তার মানে এক্সটা হলো ওই 3-এর 2 বিন্দুটা। 3-এর 2 যে সংখ্যাটা এক্স বিন্দুতে আছে, তাই লিখবো 3-এর 2 মূল সংখ্যাটি সংখ্যা রেখা স্থাপন করে এক্স বিন্দু পেলাম। তো অতএব বাস্তব সংখ্যা রেখার উপর 3-এর 2 মূল সংখ্যাটির অবস্থান কত হবে, এক্স বিন্দু। বোঝা গেল, এটা হয়ে গেল। এবারে দেখো পরবর্তী অঙ্কটা। দেখো একটা মূলত সংখ্যা বললেই সেটা ওই নিয়মে করবো, মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা মূলত সংখ্যা পেয়ে যাবো। যা থাকুক না কেন, মূলত সংখ্যা ভগ্নাংশ থাকুক, পূর্ণ সংখ্যা থাকুক, যাদের মধ্যে বার করতে বলুক না কেন, ঠিক আছে, তাদের যোগ করবো, করে 2 দিয়ে ভাগ করবো। তাই করা হয়েছে এখানে। দেখো যোগ 1-এর 4 1-এর 2 যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। করলে কত হয়ে, দেখো 3-এর 8 পেয়ে গেছি। 3-এর 8 তাহলে 1-এর 4 ও 1-এর 2-এর মধ্যবর্তী একটা মূলত সংখ্যা। এবার এই 3-এরটাকে আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। এবার দেখো 3-এর 8টা আমাকে সংখ্যা রেখা স্থাপন করতে গেলে আমার বার করতে পারে সবসময় দুটো পূর্ণ সংখ্যার মধ্যে বা কোথাও আছে দেখতে হবে। 3-এর 8টা নিশ্চয়ই 1-এর থেকে ছোট আর 0-এর থেকে বড়, তাই 0 আর 1-এর মধ্যে আছে, সেইভাবে আমরা স্থাপন করেছি। দেখো 0, 1, 2 পর্যন্ত লিখেছি। লিখে এবার যেহেতু এটা 3-এর 8, মানে আমাকে 8 ভাগে ভাগ করতে হবে 0 থেকে 1-এর পর্যন্ত দূরত্বকে, সেই জন্য তাই করেছি। দেখো প্রথমে পিকিউ সংখ্যার উপর ওই লেখাটা দেখো একই লেখা স্থাপন করলাম, এবিটা 1 একক হলো। তারপরে কী করতে হবে, এবার দেখো যেহেতু 0 আর 1-এর মধ্যে আছে তাই আর লিখতে হচ্ছে না 2, 3 স্থাপন করার জন্য, ঠিক আছে, লিখতে হবে না। এবারে এখন এবিকে সমান 8 ভাগে ভাগ করলাম, প্রতি ভাগের মান 1-এর 8। তাহলে দেখো এবারে ধরে নিয়েছি আমরা কি, এ আর আর এস এস টি টি ইউটা 1-এর 8। তাহলে অতএব যদি আমাদের প্রয়োজন যেটা কোন পর্যন্ত, এটি পর্যন্ত প্রয়োজন আমাদের, এএস, হ্যাঁ এএসটা দরকার জানা। এএসটা আমাদের যেহেতু 4 আর 1-এর 4 আর 1-এর 2-এর মধ্যে আছে, এবার 1-এর 4টা কোন বিন্দুটা সেটা তো বুঝে দিতে হবে, সেই জন্য সেটা বুঝে দিয়েছি। এএসটা হচ্ছে এ সমান এ আর প্লাস আর এস, মানে সেটা হয়ে গেলো 2-এর 8 মানে 1-এর 4। ওই এএসটাই মানে এস বিন্দুটা হলো 1-এর 4। তারপর এটি বার করেছি, এটিটা ওই নিয়মে বার করেছি, বার করলে এটিটা হচ্ছে 3-এর 8। তার মানে আমাদের যেটা প্রয়োজন 3-এর 8 সংখ্যাটা, আর এটা হলো এটি বিন্দুতে আছে। এটি সমান 3-এর 8 পেয়ে গেলাম। এবারে আর এ ইউ সমান হচ্ছে, দেখো এ ইউ সমান কত, এটি প্লাস টি ইউ, এটি প্লাস টি ইউ, এটি প্লাস টি ইউ মানে এটিটার মান তো আগে পেয়ে গেছি 3-এর 8, আর 3-এর 8 প্লাস 1-এর 8 মানে হচ্ছে 4-এর 8, মানে 1-এর 2। তাহলে 1-এর 2 কোথায় আছে, 1-এর 4 কোথায় আছে সেটা জানিয়ে দেওয়া হলো, দিয়ে তারপরে তার মাঝের মূল সংখ্যাটি কোথায় আছে সেটা পেয়ে গেলাম কি, আমরা পেয়েছি এটি সমান 3-এর 8। তার মানে 3-এর 8টা কোথায় আছে, কোন বিন্দু, টি বিন্দুতে 3-এর 8টা আছে, সেটাই লেখা হয়েছে। দেখো
অর্থাৎ 3-এর 8 মূল সংখ্যাটির সংখ্যারেখা স্থাপন করে টি বিন্দু পেলাম। তাহলে অতএব বাস্তব সংখ্যারেখার উপর 3-এর 8 মূলত সংখ্যাটির অবস্থান হলো টি বিন্দু। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত আমরা করে নিলাম। ঠিক আছে, এবারে পরবর্তী ভিডিওতে আমরা যেটুকু বাকি আছে ওইগুলো শেষ করে নেব। তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, তোমরা যদি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে আর কি। তো পরিশ্রম করে এগুলো তৈরি করা তোমাদের জন্য একদম নিখুঁতভাবে, মানে এর বিকল্প আর হবে না। এই যেভাবে আমি লিখেছি এই প্রশ্নের উত্তরগুলো, এর বিকল্প আর হবেই না। এরকম তো মনে হয় ইউটিউবে এরকমভাবে কেউ বলেনি আমার দেখা। ঠিক আছে, ঠিক আছে, এতটাই গুরুত্ব দিয়ে বলছি যে এগুলো খুব সুন্দর করে লেখা হয়েছে। তোমরা যদি এগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমরা উপকার পাবে। আর পুরোপুরি ফুল নাম্বার পাবে এই ধরনের প্রশ্নগুলোতে। ঠিক আছে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থেকো।